প্রার্থীর বিষয়ে আশয় এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন উজ্জয়িনী হালিম, যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ ইলেকশন ব্যাচের কর্ণধার এবং একই সঙ্গে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের অন্যতম কর্তা। উজ্জয়িনী হালিম আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আমরা জেনে নেব সপ্তম দফার ভোট এসে গেল। আমরা সবাই জানি দরজায় করা নাড়ছে, শনিবার দিন সপ্তম দফার ভোট। সপ্তম দফার প্রার্থীদের অবস্থা কীরকম? ধন্যবাদ। সপ্তম দফার ভোট যা আমরা জানি 1 জুনে হবে। 124 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই পর্যায়ে আর্থিক প্রেক্ষাপটটা বলতে গেলে প্রথমেই প্রার্থীদের গড় সম্পদটা মনে আসে। 7টা দফার মধ্যে এবারই প্রথম দফা ছেড়ে দিলে এইটাই হচ্ছে দ্বিতীয় দফা যেখানে প্রার্থীদের গড় সম্পদ বেশ কম, 1.02 কোটি টাকা। এরপরে যদি আমরা দেখি যে কতজন কোটিপতি প্রার্থী রয়েছেন, তাহলে 124 জনের মধ্যে আমরা সপ্তম দফা 31 জনকে দেখছি, বা 25% প্রার্থী যাদের সম্পদের পরিমাণ 1 কোটি টাকার বেশি। এর মধ্যে যদি আমরা দলগতভাবে দেখি তাহলে তৃণমূলের 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 8 জনই কোটিপতি। বিজেপির 9 জনের মধ্যে 5 জন কোটিপতি। সিপিআইএম এর 6 জন প্রার্থীর মধ্যে 4 জন কোটিপতি। আমি বড় বড় দলগুলোর কথা বলছি, জাতীয় কংগ্রেসের 1 জনের মধ্যে 1 জন কোটিপতি। মানে মোটামুটি এই ধরনের কোটিপতি প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। আরও অনেক ছোটোখাটো দল, নির্দল, তাদের মধ্যে অনেক কোটিপতি রয়েছেন। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থীর মধ্যে 8 জনই করোড়পতি। আমরা 8 জনের কথা না বলে যিনি করোড়পতি নন তার কথা জিজ্ঞাসা করব, কে সেই তালিকায় পড়লেন? দেখুন, কোটিপতি নন এরকম 124 জনের মধ্যে অনেকেই রয়েছেন যারা মানে যাদের যে পার্সেন্টেজটা বললাম সেই পার্সেন্টেজের বাইরে, মানে 31 জনের বাইরে বাকিরা কেউই কোটিপতি নন। 124 জনের মধ্যে 31 জন কোটিপতি, তার মধ্যে এই বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা রয়েছেন। আমি আপনাকে এই দফায় সবচেয়ে কম বিত্তশালী যে প্রার্থীরা রয়েছে তাদের কথা বলতে পারি, যে 3 জন সবচেয়ে কম যাদের সম্পদ, তারা 3 জনই নির্দল প্রার্থী। এবং যাদবপুরের থেকে বলরাম মণ্ডল বলে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী, তার সামগ্রিক সম্পদ তিনি ঘোষণা করেছেন 2,500 টাকা। দ্বিতীয় স্থানে কলকাতা উত্তর থেকে আরেকজন নির্দল প্রার্থী স্বপন দাস, এনার মাত্র 2,700 টাকা আছে। আর বারাসাত থেকে আরেকজন নির্দল প্রার্থী স্বপন মজুমদার, এনার 10,000 টাকা আছে। মানে একদিকে কোটিপতি আর অন্যদিকে আপনার একদিকে হ্যাভ এবং অন্যদিকে হ্যাভ নট। আমরা অবশ্যই আসবো এবার হ্যাভেদের কথায়। যারা এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে বিত্তশালীরা কারা আছে? ঠিক, আমরা যেটা হিসেব করি সবচেয়ে বেশি টপ 3 জন যাদের বিত্তশালী রয়েছেন, তার মধ্যে প্রথম এই দফায় সবচেয়ে বেশি বিত্তশালী প্রার্থী হচ্ছেন অশোক কান্ডারি। ইনি জয়নগর কেন্দ্র থেকে লড়ছেন, বিজেপির প্রার্থী। এনার মোট সম্পদ 20 কোটি টাকার বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন ডায়মন্ড হারবার থেকে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যালিস্টিক অ্যাকশন ফোর্সেস বলে একটা পার্টির ক্যান্ডিডেট কলিমুদ্দিন শেখ, এনার মোট সম্পদ 9 কোটি টাকার বেশি। আর 3 নম্বর স্থানে আমাদের পরিচিত মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইনি কলকাতা উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এনার সম্পদও 8.48 কোটি টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি বিত্তশালী এবং অন্যান্যরা যে 2 জন রয়েছেন যারা প্রথম সারির বিত্তশালী তালিকায় পড়ছেন প্রথম 3 জনের মধ্যে, তাদের মধ্যে 2 জন হচ্ছেন অপ্রধান দলের, অর্থাৎ না বিজেপির, না তৃণমূল কংগ্রেসের, না সিপিএমের, না কংগ্রেসের। আমরা এবারে 7 দফার ভোট হতে চলেছি শনিবার দিন, অর্থাৎ ভোট সমাপন হবে শনিবার দিন। এই 7 দফার পুরো সার্বিক চিত্রটি আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করব। সার্বিক এই যে 7 দফার নির্বাচন হলো, এই 7 দফার পুরো বৃত্তের পরিচয়টা কিরকম? বৃত্তের পরিচয়টা যদি আমরা দেখি তাহলে 7 দফায় আমাদের 42টা আসন, 507 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 128 জন বা 25% প্রার্থী হচ্ছেন কোটিপতি প্রার্থী। সেটা নাম্বারটা বেশ ভালোই, সিগনিফিক্যান্ট নাম্বার। প্রধান রাজনৈতিক দলগুলোর নিরিখে যদি বলি, 42 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 35 জনই কোটিপতি, যেটা 83% মতন পার্সেন্টেজের হিসেবে। বিজেপিরও 42 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে 29 জন কোটিপতি, সেটাও পার্সেন্টেজ হিসেবে 69%। সিপিআইএম এর 23 জনের মধ্যে 11 জন কোটিপতি। জাতীয় কংগ্রেসের 13 জন প্রতিদ্বন্দ্বিতাকারীর মধ্যে 10 জন কোটিপতি। আর ধরুন নির্দল 198 জন, তার মধ্যে 17 জন কোটিপতি। অন্যান্য আর যে সমস্ত দল, তার মধ্যে এসইউসিআই-সিকে ছেড়ে দিলে অন্যান্য দলের মধ্যে 147 জন প্রতিদ্বন্দ্বী, 23 জন কোটিপতি। এসইউসিআই-সিটা 42টা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনাদেরও 3 জন কোটিপতি রয়েছে। তো সামগ্রিকভাবে 25% কোটিপতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে কোটিপতি হওয়াটা কোনো দোষের নয়, কারণ তারা যে এফিডেভিট দিচ্ছেন সেই এফিডেভিট তারা তাদের পরীক্ষিত আয় ব্যয়ের হিসেবে দিচ্ছেন। সুতরাং কোটিপতি তারা যে হয়েছেন তার কারণ অনেকটাই রয়েছে তাদের বিভিন্ন
কর্মকাণ্ড এবং তাদের বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত থাকার তাগিদ, তার থেকে তারা কোটিপতি হয়েছেন। আর তার বাইরে যারা কোটিপতি হয়েছেন একটা হিসেব অবশ্যই আমরা এখন আপনাদের দেখাতে পারবো না, ভবিষ্যতে দেখাবার চেষ্টা করব। সেটি হচ্ছে গতবারের নির্বাচনে কার কী সম্পদ ছিল এবং এবারের নির্বাচনে কার কী সম্পদ হয়েছে, তার এখানে একটা আন্দাজ পাওয়া যাবে সে বিষয়ে আন্দাজ পেতে গেলে আমাদের দেখতে হবে যে রিকন্টেস্টিং যারা ছিলেন তাদের আমি আপনাকে বলতে পারবো, এক সামান্য সময় লাগবে। রিকন্টেস্টিংয়ের যে হিসেবটা, ফেজ 1 থেকে ফেজ 7-এ যদি আমরা রিকন্টেস্টিং দেখি তো তাহলে সেখানে সমস্ত মিলিয়ে আমরা বহু প্রার্থীকেই দেখছি। কোটিপতিদের মধ্যে সম্পদ বৃদ্ধি সবচেয়ে বেশি যেটা আমরা দেখেছি মানে সম্পদ বৃদ্ধির হার 759% মতন সম্পদ বৃদ্ধির হার শ্রী অসিত কুমার মাল, যিনি বোলপুর থেকে তৃণমূল প্রার্থী, তার সম্পদ বৃদ্ধি পেয়েছে 99 লক্ষ টাকা, মানে 13 লাখ টাকা থেকে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে 1 কোটি টাকা। ইনি তো রিকন্টেস্টিং এমপি, আগের বারও দাঁড়িয়েছিলেন, তো সেইটা শতাংশের হিসেবে এসে যায় 759%। আর একটা সিগনিফিকেন্ট সম্পদ বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুর, ইনিও খুব পরিচিত নাম, বিজেপির, বনগাঁও থেকেই আগেও দাঁড়িয়েছিলেন, এবারও দাঁড়িয়েছেন। 52 লাখ টাকা সম্পদ ছিল, সেই সম্পদ বেড়ে হয়েছে 3 কোটি টাকার বেশি। ওই বৃদ্ধির শতাংশটা হয়ে যায় 535%, বৃদ্ধির হারের পার্সেন্টেজটা। আর আমরা কিছু প্রার্থীদের সম্পদ কমেছে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা খুব ইনসিগনিফিকেন্ট। মোটামুটি অনেক প্রার্থী রয়েছেন যাদের সম্পদ আপনার 200, 300, 250% বৃদ্ধি পেয়েছে। তো সব দিক থেকে সামগ্রিকভাবে চিত্রটা আরও স্পষ্ট করে আপনাদের সামনে আসবে যখন আমাদের সমস্ত ফেজগুলো কমপ্লিট হবে, তখন যখন সমস্ত ট্যাবুলেশন হয়ে যাবে, তারপর আপনারা আরও বেশি জানতে পারবেন। তবে একটা জিনিস জানি রাখি, যে সমস্ত এমপিরা তাদের অস্বাভাবিক হারে আয় বৃদ্ধি হয়েছে সেটা নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়, এবং বিপক্ষ দলগুলি, রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে নানান ধরনের কথা বলে থাকেন। শান্তনু ঠাকুর সম্পর্কে যেমন বলেন তৃণমূল কংগ্রেস, তেমন অসিত মাল সম্পর্কে বলে বিজেপি। অতএব এই জিনিসগুলো থাকবেই। একটা জিনিস আপনাকে না জিজ্ঞেস করে পারছি না উজ্জয়িনী, সেটা হচ্ছে যে আমরা দেখলাম গতবারের নির্বাচনে, অর্থাৎ যে ষষ্ঠ ফেজের নির্বাচনটা হলো, সেখানে পার্সেন্টেজ নিয়ে একটা গণ্ডগোল হলো। সেই গণ্ডগোলটা কি যদি আমাদের একটু বলেন। দেখুন, একটা হচ্ছে মানে ভোটার্স টার্ন আউটের কথা বলছেন তো, মানে বিষয়টা যেটা হচ্ছে সেটা একটা ছোট পরিসংখ্যান এখন সবার হাতেই আছে। যেটা সমস্যাটা হচ্ছিল যে অন্যান্য বারের মতো নির্বাচন কমিশন এবারে নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে কত শতাংশ ভোট পড়লো সেই হিসেবটা দিচ্ছিলেন না। এটা মানে জনসমক্ষে আনছিলেন না, দিচ্ছিলেন না বলা ঠিক হবে না, কারণ ফর্ম 17C বলে একটা ফর্ম আছে, যেটা আমরা সবাই যারা এই কাজটার সাথে যুক্ত তারা সবাই জানি। এটা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টদেরই নির্বাচন, যে অফিসার যিনি এটা নির্বাচন করাচ্ছেন কেন্দ্রগুলোতে, পোলিং স্টেশনগুলোতে, তাদেরকেই দিয়ে দিতে হয়। ওর দুটো পার্ট আছে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1টা নির্বাচনের দিনই দিতে হয়, যেখানে মোটামুটি লিপিবদ্ধ থাকে ওই জায়গাতে কত ভোটার ভোট দিতে এলিজিবল, কত ভোটার ভোট দিলেন, কত ভোটারকে ভোট যদি তাদেরকে দিতে দেওয়া হলো না তাহলে কত, সেই সংখ্যাটা কত, এছাড়া কত ভোটার ভোট দিলেন না সেইটা, এবং সামগ্রিকভাবে ওখানে ইভিএম এর নাম্বার, সমস্ত আর যে সমস্ত যন্ত্রপাতি ইউজ হয়েছে তার নাম্বারটা থাকে। এই পুরো একটা দলিল যেটা পোলিং এজেন্টরাও নিয়ে যান, কারণ যেদিনকে ভোটটা গোনা হবে সেদিন যাতে তারা মিলিয়ে দেখতে পারেন। তো এইটাই হচ্ছে মূল কারণ। এবং আগেও 17C ফর্মে তথ্য দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশন কিন্তু প্রোঅ্যাক্টিভ ওয়েতেই তাড়াতাড়ি জনসমক্ষেও এইটা পার্সেন্টেজ বলেছেন। এবারও নির্বাচন কমিশন পার্সেন্টেজ বলেছেন অল ইন্ডিয়াতে এবং পশ্চিমবঙ্গে, কিন্তু দেখা গেল যে কিছুদিন পরে ওনারা সেটাকে আপডেট করলেন, এবং আপডেট করার সময় প্রায় 6% পর্যন্ত একটা গড়মিল রইল, যে পার্সেন্টেজে বলছেন ভোটার্স টার্ন আউটে প্রায় 6% পর্যন্ত গড়মিল রইল। তো সেইটা অনেক মানুষের কাছে সেটা একটা বড় প্রশ্ন হয়ে আসে যে কেন এত পার্সেন্টেজ তফাৎ থাকবে। নির্বাচন কমিশনও নিজের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে অনেক প্রত্যন্ত জায়গা থেকে তথ্য আসতে দেরি হয়, সেজন্য আমাদের এই পার্সেন্টেজে গড়মিল। কিন্তু অন্যদিকে যখন বারবার রাজনৈতিক দল ছাড়াও যারা মানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এটা নিয়ে কাজ করে বা গবেষণাধর্মী কাজ করেন, এমনকি সাংবাদিকরাও যখন এই তথ্যটাকে নির্বাচন কমিশনকে বলছেন আপনারা আপনাদের ওয়েবসাইটে প্রকাশ করুন, নির্বাচন কমিশন সেটা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। তো এই বিষয়টাকে নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের দিল্লির কর্তারা ওনারা সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, এবং সুপ্রিম কোর্টেও এটা নিয়ে একটা শুনানি হয়, কয়েকবার শুনানি হয়, যেখানে
নির্বাচন কমিশনের পক্ষ থেকে যিনি উকিল ছিলেন, তিনি বলেছেন যে ওনাদের এরকম কোনো লিগ্যাল ম্যান্ডেট নেই যে এই তথ্যটা ওনাদেরকে ওয়েবসাইটে রাখতে হবে, কিন্তু অন্যদিকে বলেছেন এটা আমাদের এবং রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যেকার ব্যাপার, এটা চটজলদি জনসমক্ষে দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক ব্যাপার আমাদের কাছে নেই। কিন্তু অন্যদিকে হচ্ছে যখন রাজনৈতিক দলেরা এটা পেয়েই গেছেন, যেমন আপনি জানেন মহুয়া মৈত্রী টুইট করে দিয়েছিলেন যে ওনার ওখানে কতজন প্রার্থী ভোট দিয়েছেন না দিয়েছেন, তাহলে নির্বাচন কমিশনও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য এটা দিতেই পারতো। এবং নির্বাচন কমিশন আমরা সবাই জানি কিছুদিন আগে তথ্যটা প্রকাশ করেওছে, একটা আলাদা একটা অ্যানেক্সার দিয়েছে, এবং সেই প্রকাশ করার ভূমিকাতে তারা অনেক কথা লিখেছে যে তাদের মানে বোধহয় একটু খেদোক্তি যে তাদের উপর কেন বিশ্বাস রাখা হয়নি ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত আমাদের কাছে মানে ষষ্ঠ দফা পর্যন্ত একটা পার্সেন্টেজ রয়েছে, কত পার্সেন্ট ভোটার্স টার্ন আউট হয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখলে ভালো, সারা দেশের গড় যেটা তার তুলনায় পশ্চিমবঙ্গে অনেকটা বেশি, কিন্তু পশ্চিমবঙ্গের আগের বারের তুলনায় প্রায় কাছাকাছি বা সামান্য কম, আর সারা ভারতে কিন্তু আগের বারের তুলনায় সামান্য কমই যাচ্ছে। সারা ভারতে ভোট দানে খানিকটা অনুৎসাহ দেখা যাচ্ছে, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখেন। এবং 6% যে গরমিল সেটা নিয়ে কিন্তু সরব হয়েছেন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী দলগুলো। তারা বলেছেন যে বিজেপির কারসাজিতে নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাক খাচ্ছেন এবং নির্বাচন কমিশনের যোগসাজশে বিজেপি তাদের ভোটটি বাড়িয়ে নিচ্ছে। এই 6% ভোট সম্পর্কে বিজেপির নির্বাচন কমিশনের বক্তব্য যে প্রত্যন্ত অঞ্চল থেকে ডেটা আসতে দেরি হয় এবং ডেটা আসতে দেরি হওয়ার জন্য তাদের কম্পাইল করে সেটি জনসমক্ষে দেওয়া অসুবিধাজনক হয়। যদিও সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী বলেছেন এটি তাদের দেওয়াটা বাধ্যতামূলক নয়। বিশেষ করে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক প্রার্থীদের ছাড়া এই তথ্য শেয়ার করার কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই, অথবা তাদের কোনো দায়বদ্ধতাও নেই। দায়বদ্ধতা নেই, ওনারা তো দিতেই পারেন, দিয়েছেন, কিন্তু ওনাদের দিতেই হবে এরকম কোনো লিগ্যাল ম্যান্ডেট ওনাদের নেই, এই কথাটা ওনারা বলেছেন। অন্যদিকে একটা মরাল গ্রাউন্ড থেকে যারা এটা নিয়ে কাজ করেন, বা আমি একজন ভোটার, আমার জানতে ইচ্ছেই করতে পারে আমার তথ্যের অধিকারগতভাবে যে এইখানে কত ভোট পড়লো বা কত ভোটার এনলিস্টেড বা কি ভোট পড়লো না। সুতরাং এটা একটা মরাল গ্রাউন্ডে ডিসকাশন, লিগ্যাল গ্রাউন্ড হয়তো অতটা নেই, কিন্তু একদিকে ওনারা বলছেন লিগ্যাল গ্রাউন্ড নেই, আর একদিকে জনসাধারণের তথ্যের অধিকারে জানার অধিকার রয়েছে, যে তথ্যের অধিকার নিয়ে। এবং এখানে বলে রাখা ভালো যে সুপ্রিম কোর্টের এই বিশেষ যে শুনানিটা বা যে মামলাটা, এটা কিন্তু শেষ হয়নি। এটাকে সুপ্রিম কোর্ট বলেছেন গ্রীষ্মের ছুটির পরে যখন কোর্ট খুলবে তখন এই শুনানিটা আবার চলবে। বলেছেন যে ইলেকশন চলাকালীন এই ধরনের আর নতুন করে বিশেষত 5 দফা নির্বাচন হয়ে গেছে, নতুন করে ওনারা এমন কোনো শুনানি মধ্যে যেতে চান না যেটা নির্বাচনের সামগ্রিক আবহাওয়াকে প্রভাবিত করতে পারে ইত্যাদি। সুতরাং তবে বিষয়টা ওনারা ডিসমিসও করে দিচ্ছেন না, এই বিষয়টা নিয়ে জনস্বার্থে পরবর্তীতে শুনানি হবে, পরবর্তীতে আবার শুনানি হবে। তবে কিছুটা কোয়েশ্চেন মার্ক থেকে গেল এই কারণে যে ভোটের পর কী করে ভোটের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, যদিও নির্বাচন কমিশন বলেছেন যে প্রত্যন্ত প্রান্ত থেকে তাদের সমস্ত ডেটা আসে, সেই ডেটা কালেকশন করে তারা তারপর সেই তথ্য দেন। তো ওই জন্য এবারের ভোটে 6টা দফার যে ভোট হয়েছে তার পার্সেন্টেজটা কীরকম যদি আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, মানে ভোটার টার্ন আউট পার্সেন্টেজ যদি পশ্চিমবঙ্গে আমরা দেখি, ফেজ 1-এ ছিল 76.58%, ফেজ 2-তে 76.18%, ফেজ 3-তে 75.79%, ফেজ 4-এ 78.37%, ফেজ 5-এ 74.65%, আর ফেজ 6-এ 79.78%। আর যদি আপনি সারা ভারতের নিরিখে দেখতে চান তাহলে ওটা মোটামুটি, আমি সবটা আলাদা করে বললাম না, ওটা 62-63%-এর বেশি, খুব বেশি হলে 64%। প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজে প্রায় 66%, 60 উপরে গেছে। 2019 থেকে বেশ খানিকটা কম, অনেকটা কম, সামগ্রিকভাবে সর্বভারতীয় ক্ষেত্রে কম। কোনো রাজ্যে তো অনেকই কম, 50%-এর নিচেও গেছে। মহারাষ্ট্রে একটা ফেজ গেছে 50%-এর নিচে, এমনকি উত্তরপ্রদেশেও একটা ফেজে যথেষ্ট কম ভোটাররা বেরিয়েছেন। হয়তো ভয়ানক রকম একটা গরম আবহাওয়ার মধ্যে একটা লু চলছে, এরকম এর মধ্যে অনেকে বলছেন এটাও একটা তাপমাত্রা ইত্যাদিও হয়তো একটা কারণ। এছাড়া সামগ্রিকভাবে ভোটারদের অনীহা বা ভোটারদের অনেক সময় মনে করা হয় যে তারা অতিমাত্রায় শিওর যে এই পার্টি তো জিতবেই, এটাও অনেক সময় হয়, এ তো জিতবেই, আমি গিয়ে আমার ভোটটা দিয়ে আর কি হবে, মানে এটা ভেবেও অনেকে বাড়িতে থাকেন। যে জন্য আমাদের সংগঠন হিসেবেও
হিসেবেও আমরা অ্যাপিল করি যে যে জিতবেন সে তো জিতবেনই দিনের শেষে, কিন্তু আমাদের ভোটাধিকার প্রয়োগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য নির্বাচনের দিন অন্তত একটু কষ্ট করে গিয়ে। অনেক সময় আমরা মহারাষ্ট্রের খবর পেয়েছি যে লম্বা লাইন পড়েছে, অনেক জায়গায় খুব স্লো ভোটিং হয়েছে, অনেককে দীর্ঘ সময় দাঁড়াতে হয়েছে। এগুলো হয়, কিন্তু 5 বছরে তো একবারই হয়, এগুলো না হওয়াই বাঞ্ছনীয়। সেদিকে যেমন নির্বাচন কমিশনের দৃষ্টি রাখা দরকার, তেমন ভোটারদেরও দরকার বাড়ি থেকে বেরিয়ে একদিন ভোটদান করা। অর্থাৎ আপনার ভোট অত্যন্ত মূল্যবান সামগ্রী, তাকে নষ্ট করবেন না, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং নির্বাচন কমিশন এই বিষয়েও তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার রেখেছে এবং তিনিও আবেদন জানাচ্ছেন ভোট দেবার জন্যে। 7ম দফার ভোট শনিবার দিন হবে। এই 7ম দফার ভোটকে কেন্দ্র করে কিন্তু চাপানুতোর কম নয়। 9টি আসনে ভোট হবে 7ম দফায়। এই 7ম দফায় যে 9টি আসনে ভোট হচ্ছে, এই 9টি আসনে যে প্রার্থীরা রয়েছেন, এই প্রার্থী বাড়ি যদি একটু বলেন পরিস্থিতিটা। মানে প্রার্থীদের মানে বিজেপির কজন আছেন? আচ্ছা, নিশ্চয়ই 9টা দফাতে বারাসাতে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বসিরহাটে 15 জন, ডায়মন্ড হারবারে 12 জন, দমদমে 14 জন, যাদবপুরে 16, জয়নগরে 11, কলকাতা দক্ষিণে 17, কলকাতা উত্তরে 15, মথুরাপুরে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট বিশ্লেষিত প্রার্থী বিজেপি থেকে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল কংগ্রেসের 9 জন, সিপিআইএম এর 6 জন, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের 6 জন, ভারতীয় জওয়ান কিষাণ পার্টির 1 জন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের 1 জন, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি 1 জন, নির্দল 54 জন এবং অন্যান্য দলের 37 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে লড়াই রীতিমতো জমে উঠবে। 7ম দফার শেষে 1 জুন 7ম দফা হবে এবং 4 জুন আমাদের অপেক্ষা করতে হবে ভোটে কারা জিতলেন বা কারা জিতলেন না। ম্যাজিক ফিগার কে পেলেন বা পেলেন না সেই বিষয়টির দিকে আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যে স্পেকুলেশন চলছে, এমন স্পেকুলেশনের যে ছাপটা সেটা কিন্তু শেয়ার মার্কেটেও পড়েছে। শেয়ার মার্কেটেও এই বিষয়ে রীতিমতো চাপানুতোর এবং একটা উত্তাল চলছে বিষয়টি নিয়ে। একটা কথা শেষ, বিরতি যাওয়ার আগে উজ্জয়িনীর কাছে একটা প্রশ্ন। উজ্জয়িনী, আমরা 6 দফার ভোট দেখেছি, 7ম দফার ভোটও দেখব। এই 7ম দফার যে ভোটটা হচ্ছে, এই ভোট তুলনামূলকভাবে ভোটার কি এখানে বেশি? জায়গাটা অনেকটা বড়। এখন দেখুন, ভোটারের নিরিখে সামগ্রিক পরিসংখ্যান আমার এই মুহূর্তে সাথে নেই, তবে হ্যাঁ, অনেক টোটাল প্রার্থীর সংখ্যা অনেক বেশি। 124 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটাই হায়েস্ট 7 দফার মধ্যে। সুতরাং ভোট তো হবে, অনেক ইম্পর্টেন্ট কনস্টিটুয়েন্সি রয়েছে, অনেক পরিচিত মুখ প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। ভোটারের পরিসংখ্যান এই মুহূর্তে হাতে নেই বলে বলতে পারছি না, তবে নিশ্চয়ই ধরুন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ফেজের থেকে তো বেশি। অর্থাৎ বেশি এই কারণে বেশি যে আপনারা সবাই জানেন যে এই ফেজে অর্থাৎ 7ম দফায় দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা এবং যাদবপুরের মতো কেন্দ্রে ভোট হবে ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রে, যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালুক বলে চিহ্নিত। আমরা জানি না কার তালুক, কী তালুক, আমরা শুধু এটুকু জানি যে ভোট হবে এবং সেই ভোটে মানুষ নির্দ্বিধায় ভোট দেবে। এবং ইলেকশন ওয়াচ তারা কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন আপনার মূল্যবান ভোটটি ঠিক মতো যাতে বাক্সে পড়ে সেই জন্যে। আমরা থাকবো এই আলোচনায়, তবে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আবার ফিরবো প্রার্থীর বিষয়ে আসে এই অনুষ্ঠানে। বিরতির পর ফিরে এলাম প্রার্থীর বিষয়ে আসে অনুষ্ঠানে। আমরা পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কথা বলেছি, এবার কথা বলবো সর্বভারতীয় ভোট নিয়ে। 7ম দফায় সর্বভারতীয় ভোটের ক্ষেত্রে বিজেপি, তৃণমূল কংগ্রেস, মূলত কংগ্রেস এবং বিজেপি অবস্থানটা ঠিক কীরকম? 7ম দফায় সামগ্রিকভাবে বলতে গেলে মোটামুটি 8টা রাজ্যে ভোট হচ্ছে: বিহার, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ। তো লোকসভা কেন্দ্র 57টি এবং মোট প্রার্থীর সংখ্যা 904টি সারা ভারতের প্রেক্ষিতে বলতে গেলে। আর সংক্ষেপে 2-একটা কথা বলে আপনি যেটা বললেন সেটাতে যাচ্ছি। এই 904 জনের মধ্যে 299 জন বা 33% কোটিপতি প্রার্থী, আর প্রার্থীদের গড় সম্পদ 3.27 কোটি টাকা। এবারে আমি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধানভাবে দেখতে চাই, তাহলে আলাদা করে মানে যেহেতু সর্বভারতীয় স্তর, তো সেই সর্বভারতীয় স্তরে সমাজবাদী পার্টির 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সিপিআইএম এর 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপির 51 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল কংগ্রেসের 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেডির 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এসএডি মানে আপনার শিরোমণি আকালি দলের 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আম আদমি পার্টির 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, জাতীয় কংগ্রেসের 31 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএসপির 56 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর
আর সিপিআই এর 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান দলগুলোর মধ্যে। তো এদের মধ্যে আমরা যদি আর্থিক প্রেক্ষাপটটা দেখি তাহলে যেটা বললাম যে সামগ্রিকভাবে তো 33% কোটিপতি, তো এই স্যাডের 13 জনের মধ্যে 13 জনই কোটিপতি, আম আদমি পার্টির 13 জনের মধ্যে সেই 13 জনই কোটিপতি, সমাজবাদী পার্টির 9 জনের মধ্যে 9 জনই কোটিপতি, বিজু জনতা দলের 6 জনের মধ্যে 6 জনই কোটিপতি, জাতীয় কংগ্রেসের 31 জনের মধ্যে 30 জন কোটিপতি প্রার্থী, তৃণমূল কংগ্রেসের 9 জনের মধ্যে 8 জন কোটিপতি প্রার্থী, বিজেপির 51 জন প্রার্থীর মধ্যে 44 জন কোটিপতি, আর সিপিআইএম এর 8 জনের মধ্যে 4 জন কোটিপতি, বিএসপির 56 জন প্রার্থীর মধ্যে 22 জন প্রার্থী কোটিপতি বলে হলফনামায় জানিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এটা কোটিপতিদের লড়াই হচ্ছে, যদিও কোটিপতি হওয়াটা কোনো অপরাধ নয়। আমি বারবার বলছি ভোটের নিরিখে কোটিপতি হওয়াটা কোনো অপরাধ নয়, কারণ তারা এফিডেভিট করে যে তথ্য জমা দেন সেই তথ্যটিকেই নিয়ে কাজ করে এডিআর বা পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ, এবং তারা সর্বভারতীয় নিরিখে যে তথ্যটি দিল সেই তথ্য অনুযায়ী তাদের কাছে আমার প্রশ্ন যে এবারের নির্বাচনে অর্থাৎ সপ্তম দফার নির্বাচনে সবথেকে কোটিপতি বলে কাউকে চিহ্নিত করা যায় কি? হ্যাঁ, নিশ্চয়ই প্রথম 3 জন যারা সবচেয়ে বেশি সম্পদের অধিকারী বলে নিজেদের হলফনামায় দাঁড়িয়েছেন, প্রথমেই আছেন স্যাড দল থেকে, মানে শিরোমণি আকালি দলের, পাঞ্জাব থেকে বাথিন্ডা কনস্টিটিউয়েন্সি থেকে হরসিমরত কৌর বাদল, এনার মোট সম্পদ হচ্ছে 198 কোটি টাকার বেশি। দ্বিতীয় স্থানে উড়িষ্যার কেন্দ্রপাড়া থেকে বিজেপি প্রার্থী বৈজয়ন্ত পান্ডা, এনার মোট সম্পদ 148 কোটি টাকার বেশি। আর তৃতীয় স্থানে সঞ্জয় ট্যান্ডন, ইনিও বিজেপির প্রার্থী, ইনি চণ্ডীগড় থেকে লড়ছেন, চণ্ডীগড় কনস্টিটিউয়েন্সি, এনার 111 কোটি টাকা সম্পদ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হরসিমরত কৌর, যিনি প্রকাশ সিং বাদলের সম্পর্কে পুত্রবধূ, তার সম্পদ সব থেকে বেশি 198 কোটি। আমরা হ্যাভদের কথা শুনলাম, একটু হ্যাভ নটদের কথা শুনে নিই। হ্যাভ নটদের মধ্যে কারা রয়েছেন? হ্যাঁ, একদমই যেটা হয় সাধারণত নির্দল, তবে এবারে দেখা যাচ্ছে দুটো ছোট দলও রয়েছে। যে প্রথম 3 জন সবচেয়ে কম সম্পদ নিয়ে লড়ছেন, ভানুমতি দাস, ইনি উড়িষ্যার জগৎসিংপুর থেকে লড়ছেন উৎকল সমাজ বলে একটা দলের হয়ে, এনার মোট সম্পদ 1,500 টাকা। তারপরে রাজীব কুমার মেহরা বলে পাঞ্জাব থেকে লুধিয়ানা কনস্টিটিউয়েন্সি থেকে লড়ছেন, ওনার পার্টির নাম জনসেবা ড্রাইভার পার্টি, তো তার মোট সম্পদ হচ্ছে 2,500 টাকা। আর বলরাম মণ্ডল, যিনি আমাদের পশ্চিমবঙ্গের, আগেও বলেছি পশ্চিমবঙ্গের সপ্তম দফার রিপোর্টেও যার নাম আসছে, নির্দল প্রার্থী যাদবপুর কেন্দ্রে 2,500 টাকা নিয়ে নিয়ে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কি অবস্থা, এই হ্যাভ এবং হ্যাভ নটদের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে, ভোটেও তার প্রত্যক্ষ পরিচয় পাওয়া যায়। জগৎসিংপুর ওড়িশার অত্যন্ত দরিদ্রতম অঞ্চল বলে চিহ্নিত, সেখানকার একজন প্রার্থী লড়ছেন এবং নিজেকে দরিদ্রতম প্রার্থীর তালিকায় তিনি নাম উঠিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দরিদ্রতমদের সঙ্গে ধনীতমদের লড়াই, ভারতবর্ষের এই চেহারাটাই বোধহয় আমাদের কাছে সব থেকে বেশি রকমভাবে প্রতিভাত হয়। একদিকে হ্যাভ এবং একদিকে হ্যাভ নটদের লড়াই। এই যে 7 দফার নির্বাচন, এখানে কোনো দফায় কি একজন প্রার্থী রয়েছেন যার 2 টাকা উপার্জন বলে যিনি বলেছেন? হ্যাঁ, দফাটা আমি বলতে পারছি না, কিন্তু এটা পশ্চিমবঙ্গে না, সর্বভারতীয় রিপোর্টে এসেছে, হয় 3 নম্বর বা 4 নম্বর দফায়। হ্যাঁ, তার জাগতিক সম্পদ তিনি 2 টাকা বলেছেন, আবার একজন 10 টাকা বলেছেন, মানে 2 টাকা 10 টাকার প্রার্থীও রয়েছেন। কিন্তু এটা নিয়ে হয়তো নির্বাচন কমিশনেরও প্রশ্ন করা উচিত বা প্রশ্ন উঠতেই পারে, কারণ একটা নমিনেশন ফাইল করতেও টাকা লাগে, বা একটা পেন কিনতে গেলেও আজকে 10 টাকার কমে পেন হয় না। তার স্থাবর অস্থাবর মিলিয়ে জাগতিক সম্পদ 2 টাকা কি করে হয়, সেটা একটা প্রশ্ন মনে জাগে। কিন্তু তিনি যখন এফিডেভিট করে বলেছেন, ওটাকেই ধরতে হবে। অর্থাৎ ইমুভেবল এবং মুভেবল প্রপার্টি মিলে 2 টাকা আয়, এবং উজ্জয়িনী সঠিক বলেছেন 2 টাকা আয় কী করে হয় মানুষের, কারণ সম্ভব নয়, বাস্তবিক অর্থেই সম্ভব নয়। কিন্তু এফিডেভিট করে যখন এই আয়টার কথা বলা হয় এবং সেটিকে যখন মান্যতা দেয় নির্বাচন কমিশন, তখন সেটি মেনে নিতেই হয়। আরেকটি প্রশ্ন না করে পারছি না, সেটি হচ্ছে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমাটা কত রকম? জেনারেলি আপনার এমপি প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা, যদি না আমি খুব ভুল করে থাকি, তাহলে 95 লাখের মতন। এবারে আগে সেটা 70-72 ছিল, ওখান থেকে বাড়িয়ে 95 লাখের মতন করা হয়েছে। কিন্তু সেটা প্রার্থীদেরই ব্যয়ের ঊর্ধ্বসীমা, রাজনৈতিক দলগুলোর ব্যয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই। যদি বিজেপি বা তৃণমূল কংগ্রেস তার প্রার্থীর পিছনে মনে করে কোটি কোটি টাকা খরচ করবে, সে কোটি কোটি টাকা খরচ করতে পারে, কোনো আইনগতভাবে কোনো সেখানে বাধা নেই। কিন্তু নির্বাচন
সমস্তভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে, ফল ঘোষণা হয়ে যাওয়ার পরে 30 দিনের মধ্যে তাদের সমস্ত নির্বাচনের আয় ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনকে দিতে হয়। সেখানে দলগুলোকেও পরিষ্কারভাবে উল্লেখ করতে হয় যে প্রার্থী পিছুতে সে কত খরচ করেছে, কোন খাতে কত খরচ করেছে, বিজ্ঞাপন থেকে শুরু করে সামগ্রিকভাবে। কিন্তু 95 লাখ টাকা, এমনকি 70 থেকে 95 লাখ টাকা খরচ করবেন কোটিপতি প্রার্থীরা হয়তো করতে পারেন, 2 টাকা 2,500 টাকা 1,500 টাকা নিয়ে যারা নির্বাচনী ময়দানে রয়েছেন, খুব অসম লড়াই সেটা অর্থনৈতিক দিক থেকে দেখলে। আর যেটা আপনি খুব ভালো মানে বললেন খুব সঠিকভাবেই, আমার মনে হয় আমাদের দেশের সামাজিক পরিসরেও তো অর্থনৈতিক চিত্রটা এরকম অসম। হ্যাঁ, সুতরাং অল্প সংখ্যক মানুষের, মুষ্টিমেয় মানুষের হাতে অনেক সম্পদ এবং অধিকাংশ মানুষের হাতেই অনেক কম সম্পদ, এবং এই ফারাকটা অনেক বেড়েছে বা অনেক বেশি, সেটারই যেন একটা ছোট চিত্র আমরা নির্বাচনের মধ্যেও দেখতে পাচ্ছি। অর্থাৎ নির্বাচনের মধ্যে দিয়ে সেই চিহ্নটি প্রতিভাত হচ্ছে যা আমরা সচরাচর দেখে থাকি ভারতবর্ষের সমাজ ব্যবস্থায়। বৈষম্যের একটা দিক তৈরি হয় এবং বৈষম্যটা এমনই হয় যে যারা হ্যাভ তাদের প্রচুর থাকে, যারা হ্যাভ নট তারা কিছুই থাকে না, এবং দুয়ের মধ্যে ফারাকটা আসমান জমিনের হয়ে যায়, যার জন্যে সামাজিকভাবে একটা অবস্থানের পরিস্থিতি তৈরি হয়। আমি যদিও ইলেকশন ওয়াচ কোনো রাজনৈতিক দল নয়, এডিআর কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, কিন্তু একটি প্রশ্ন করছি যে 2019-এ এই যে 6% ভোটের যে তারতম্য, এটা কীরকম জায়গা ছিল বলে আপনার মনে হয়? 2019-এ রিভাইজড যে পার্সেন্টেজ ইত্যাদি এই বিতর্কটা তো ছিল না, এবং তারও আগে 2014-তে যদি আমরা ফিরে গিয়ে দেখি, নির্বাচন কমিশন কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ ওয়েতেই ডেটাগুলো দিয়েছিলেন এবং সঠিকভাবেই দিয়েছিলেন। এত রিভিশন এবং এত বিতর্ক সামনে আসেনি। এবারে 17C নিয়ে যে বড় বিতর্ক হচ্ছে, পরিসংখ্যান দিয়ে হয়তো আমরা প্রতিবেদন রাখতে পারি যে তখন কি বলেছিলেন, এখন কি বলছেন, কিন্তু আমার স্মরণে যেটা আছে এই বিতর্কের সম্মুখীন আমরা হইনি। এবারে এই বিতর্ক হচ্ছে। এবারে আমরা তাছাড়া সাংগঠনিকভাবে ইভিএম নিয়েও যেটা আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে যে ইভিএম এর সাথে ভিভিপ্যাট 100% মিলিয়ে দেখা হোক, একটা স্যাম্পল 5 to 10% মিলিয়ে দেখা হয়, সেটা আমাদের মনে হয়েছিল 100% হলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাটা বৃদ্ধি পায়। তো এই বিতর্ক বিশেষত ভোটার্স টার্ন আউট, এই বিতর্ক সবসময় থাকে, অল্প বিস্তর থাকে, কিন্তু এই বিপুল আকারে সর্বভারতীয় স্তরে এই বিতর্ক প্রায় নজিরহীন, মানে প্রথম আমরা নজিরবিহীন যেটা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনেরও নিশ্চয়ই নিজের পক্ষে বক্তব্য রয়েছে, যেটা আমি বারবার বলছি, তবে রাজনৈতিক পরিসরে এবং জনপরিসরে এই 6% পর্যন্ত আলাদা হয়ে যাওয়া অল্প কিছু দিনের মধ্যেই মানুষের সামনে অনেক বিশ্বাসযোগ্যতার অভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আমরা জানি নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংগঠন, কিন্তু যেটা আমরা আদালত সম্পর্কেও বলি, একটা বিচার নিরপেক্ষভাবে করাই যথেষ্ট না, বিচারটা যে নিরপেক্ষভাবে করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করাটাও খুব গুরুত্বপূর্ণ। সেই জন্যই সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল বোধহয় তথ্যগুলো জনসমক্ষে আনা, যেটা নির্বাচন কমিশন এখন এনেছে, কিন্তু সেটার সাথে ওর প্রাথমিকভাবে যেটা বিলম্বিত এবং একদম ইনিশিয়ালি যে ডেটাগুলো প্রকাশ করেছে তার সাথে এখন যেটা আপডেটেড ভার্সন, তাতে ওই 5 to 6% পার্সেন্টেজের তফাৎ, এটা তো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এটা যদি একদিন দুদিনের মধ্যে আপডেটেড ভার্সনটাই আসতো মানুষের কাছে, তাহলে হয়তো বিশ্বাসযোগ্যতার জায়গাটাতে প্রশ্ন চিহ্ন লাগতো না। আর নির্বাচন কমিশনের তো আরও অনেক জায়গাতে নির্বাচন কমিশনকে এখন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, হবেই, কারণ নির্বাচন চলছে। বিভিন্ন জায়গা থেকে যে হাজার হাজার অভিযোগ গেছে, আমাদের রাজ্য থেকেও নির্বাচন চলাকালীন হাজার হাজার অভিযোগ নির্বাচনের দিন বিভিন্ন রকম রেজিস্টার্ড হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা নির্বাচন কমিশনের কোনো বক্তব্য এখনো শুনতে পাইনি। এছাড়া যখন নির্বাচনের প্রচার চলেছে, প্রচারকালেও অনেক কমপ্লেন্ট তাদের কাছে গেছে, একটা দুটো তিনটে ক্ষেত্রে কিছু বিচ্ছিন্ন চিঠি তারা দিয়েছেন বিভিন্ন দলকে, এছাড়া কোনো আমরা মানে দৃষ্টান্ত থেকে ডিবার করেছেন তারা একদিনের প্রচার থেকে, কিন্তু স্টার ক্যান্ডিডেটসদের মধ্যে আমরা সেরকম কমই দেখতে পেয়েছি, দৃষ্টান্তমূলক কোনো কিছু আমরা এবারে দেখতে পাইনি। আগেরবার বরং আমরা দেখতে পেয়েছিলাম কিছু কিছু স্টার প্রার্থীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক কিছু অবস্থান গ্রহণ করা। এবারে রাজনৈতিক দলের প্রধানদের কাছে ওনারা চিঠি লিখেছেন, সেটা একটা, কিন্তু এই নির্বাচন চলাকালীন যে অন্তত পশ্চিমবঙ্গ থেকেও হাজারখানেক অভিযোগ গেছে, তার কি হলো সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে, সেই তার ফলাফল অবশ্যই সেদিকে নজর থাকবে। আরেকটি দিকে আমাদের নজর থাকবে, সেটি হচ্ছে সাধারণ মানুষের বিশ্বাস হয়ে গেছে যে ইভিএম যে মেশিনগুলো ব্যবহার হয় সেই মেশিনগুলোতে কারচুপি থাকে, এবং তারা বলেন যে এক জায়গায় ভোট মারলে অন্য জায়গায় গিয়ে পড়ছে। এগুলো অবশ্যই কমন বিলিফ, এগুলো নিয়ে ইলেকশন ওয়াচ কাজ করে না, বা ইলেকশন ওয়াচ এই বিষয়ে তারা সম্যক
বিষয়টি নিয়ে জানে না। আপনারা কি জানেন এই বিষয়ে? না, দেখুন, আপনি যেটা খুব সঠিকভাবেই বললেন, এটা আমাদের কাজের বিষয় না, কিন্তু তারপর একজন সাধারণ নাগরিক হিসেবে যতটুকু পড়াশোনা করি বা আমরা যেটা দেখছি, যেটা ব্যক্তিগতভাবে একদম আমার মনে হয় যে ইভিএমে যারা ইভিএম বিতর্ক তখনই আসে যারা হেরে যান, তারা বিতর্কটা নিয়ে আসেন। যারা জিতে গেলেন, এমনকি বিরোধী পক্ষ যেখানে জিতে যাচ্ছেন সেখানে ইভিএম নিয়ে তারা কিন্তু সরব হচ্ছেন না, যেখানে হেরে যাচ্ছেন সেখানে সরব হচ্ছেন। এটাই নিয়ম। কিন্তু এইভাবে যদি সত্যিকারের ইভিএম নিয়ে সংশয় থাকে, তাহলে এই ধরনের দুরকম অবস্থান নিয়ে কিন্তু এই প্রশ্নের কোনো মীমাংসা হবে না। একটি অবস্থান নিতে হবে, হয় আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে এতে কিছু হয় না, ট্যাম্পারিং হয় না, অথবা আমার মনে সংশয় রয়েছে। সংশয় থাকলে আমি জিতে গেলেও আছে, হেরে গেলেও আছে, সেইখানে অনর অবস্থান থেকে হয়তো নির্বাচন কমিশনের কাছে বা সুপ্রিম কোর্টের কাছেও এটা নিয়ে তারা আবেদন করতে পারেন। এটা আমাদের কাজ নয়, আমরা করব না। তবে আমরা যেটা বলি যে রাজনৈতিক দলের যারা এজেন্ট, তাদের অনেক সচেতন হওয়া উচিত, জানা উচিত যখন ইভিএম এর শুরুতে যেভাবে একটা ট্রায়াল রান হয়, ট্রায়াল ভোট যেগুলো দেওয়া হয়, সেগুলো তারা বুঝে নেবেন, দেখে নেবেন ইভিএম এর নাম্বার। এই জন্য ফর্ম 17C আবার ইম্পর্টেন্ট, নাম্বার নোট করে নেবেন। আর যেটা আমরা বলেছি, মানুষের কাছে আমাদের নির্বাচনে বিশ্বাসটা খুব বড় জিনিস। এখন আমরা বলছি না যে কোনো প্রতিষ্ঠান ভুল কাজ করছেন, কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাটা রাখাটা খুব বড় জিনিস। এই জন্য আমরা মনে করেছিলাম যে ভিভিপ্যাটের 100% যদি মিলিয়ে দেখা হতো, তাহলে ইভিএম এর বিতর্কটা ওইখানেই শেষ হয়ে যেত। আচ্ছা, আমাদের দর্শকদের এই ভিভিপ্যাটের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। এই কারণে এই ভিভিপ্যাট বিষয়টি সম্পর্কে আমরা প্রায় শুনি, কিন্তু ভিভিপ্যাট বিষয়টি কি সঠিক আমাদের অনেকের মনে ধারণা নেই। ভেরিফাই, ওটা একটা ছোট স্লিপ। আপনারা যখন ভোট দিতে যাবেন, তখন যখন আপনারা ইভিএম এ বোতাম টিপবেন, তা ইভিএম যে একটা ইউনিট, তার পাশে আর একটা ছোট ইউনিট থাকে, যেখানে একটা আলো ফ্ল্যাশ হবে এবং তারপরে পাশ থেকে একটা স্লিপ মতন কেটে পড়ে যায়, দেখবেন ওই স্লিপটা। ওই স্লিপে আপনি যাকে ভোট দিলেন সেটা নথিভুক্ত থাকে। মানে আগে তো আমরা ব্যালট পেপারে গিয়ে ছাপ মারতাম, এটা ধরুন ইলেকট্রনিক্যালি একটা ছাপ রইলো যে আপনি কাকে কত ভোট দিলেন। এবারে যদি, যেটা এখনো নির্বাচন কমিশন করেন, অ্যারাউন্ড 5% পর্যন্ত স্যাম্পল করে ওনারা মিলিয়ে দেখেন যে কোনো গন্ডগোল নেই মানুষকে, মানে পোলিং এজেন্টদের এই ধারণাটা দেওয়ার জন্য। কিন্তু যদি 100% ওই কাগজের টুকরোগুলো মিলিয়ে দেখা হতো ভোটের সাথে, তাহলে আর কেউ কোনো কথা বলার জায়গাতেই থাকতেন না যে ইভিএম এ কোনো ট্যাম্পারিং হয়েছে। যখনই আপনি ভোট দিচ্ছেন, এটা এবং আমি সবার জন্যই বলবো, অনেক প্রত্যন্ত গ্রামে অনেক মানুষ করছেন, ভোট দিতে গিয়ে ইভিএম এর বোতামটা টিপলেন কিন্তু শব্দটা হওয়ার আগেই বেরিয়ে চলে এলেন, খেয়ালই করলেন না। আপনারা খেয়াল করবেন, আপনারা যখনই ইভিএম এ বোতাম টিপবেন তখন একটা জোরে একটা তীক্ষ্ণ শব্দ হবে, তার সাথে রাখা ইউনিটটাতে একটা ফ্ল্যাশ, একটা আলো জ্বলবে, যে চিহ্নে আপনি ভোট দিলেন সেই চিহ্নটা ওখানে দেখা যাবে, এবং তার পাশে একটা ছোট এরকম কাগজ কেটে পড়ে যাবে। কাগজ একটা কন্টেনার থাকে, রাখা হয়েছে, তার মধ্যে কাগজটা কেটে পড়ে যাবে। ওই কাগজটা আপনাকে কেউ দেবে না, কিন্তু ওখানে আপনার ভোটটা রেজিস্ট্রেশন হয়ে রইল, আপনি কাকে ভোট দিলেন ওটা কাগজের মধ্যে রয়ে গেল। কিন্তু ওর অসংখ্য কাগজ এখনো অবধি 100% গোনা হয় না, যেটা গোনা হয় সেটা মেশিনের ভোটটা। 100% ভিভিপ্যাট গোনা হলে পরিস্থিতি একটু অন্যরকম হতো, বিশ্বাসযোগ্যতা বাড়তো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সপ্তম দফার ভোটের দিকে তাকিয়ে থাকবো। উজ্জয়িনী হালিমকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে আলোকিত করার জন্য, এবং একই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখার জন্য। সপ্তম দফার ভোট আসছে, সপ্তম দফার ভোট শেষ ভোট, তারপরে 4 তারিখে ফলাফল। আমরা অপেক্ষা করে থাকবো 4 তারিখের জন্য। ধন্যবাদ, নমস্কার।